অন্তর্বর্তী সরকার দেশ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সংকট তৈরি করেছে সরকার, তাদেরকেই তা সমাধান করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। বুধবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণসংহতি আন্দোলনের পঞ্চম সম্মেলন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে দলটি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। নেতারা বলেন, জনগণের ইচ্ছের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক সংকট বাড়বে। ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেটা যদি ব্যর্থ হন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট তৈরি করছে সরকার, তা সমাধান করতে হবে তাদেরকেই। সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকেই অন্য কেউ সেটা করে দেবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। এ সময় আলাদা করে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোন নীতিমালার ভিত্তিতে শাপলা কলিকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন, তা এনসিপির কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চায় তারা। পিরোজপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আরো বলেন, বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্বের বিষয়টি ঠিক নয়। বলেন, আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর বলেও উল্লেখ করেন তিনি। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব। গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইকজিক্যালি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলা কলি সহ আরো অনেক প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, এখনো যারা আন্দোলন করছেন তাদের বিষয়টিও কমিশনের নজরে আছে, তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনে কোনো সিদ্ধান্ত আসেনি। এমন কিছু প্রতীক ছিল যেগুলো নিয়ে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসছে, তো আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি। সেটির অংশ হিসাবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
জামায়াতে ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গোলাম পরোয়ার বলেন, হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই। হিন্দুরাও এখন দাড়িপাল্লার পক্ষে এক হয়েছে। দাড়িপাল্লার জোয়ার দেখে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের ভয় ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্মেলন শেষে স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাজি করে ঘের দখল করে ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, গণভোট নিয়ে দলগুলো তাদের মতামত দিয়েছে, তবে গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই যা জাতীয় নির্বাচনকে পেছাতে পারবে। আরো জানান, শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ 13 নভেম্বর জানাবে ট্রাইব্যুনাল। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রায় 9 মাস পর কাল থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাস দিনেই ফিরতে হবে পর্যটকদের। ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাস রাত যাপনেরও সুযোগ থাকবে। পর্যটক কম থাকার শঙ্কায় কাল থেকেই জাহাজ চালু করতে রাজি নন জাহাজ মালিক সমিতি। এদিকে ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। জানুয়ারি পর্যন্ত 3 মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা। সাথে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কক্সবাজারের নুনিয়াছড়া BIWT এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের 2টি জাহাজ ছাড়ার কথা রয়েছে। তবে জাহাজ 2টি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। তারা বলছেন, ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার প্রস্তুত করতে পারেনি প্রতিষ্ঠানটি। এখনো যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা, এটা এখনো ওপেন করেনি। তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা, এটা আসলে কখনো সম্ভব নয়। যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। সরকারি সিদ্ধান্তে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন, রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। BIWT জেটি ঘাট আছে, সেখান থেকে জাহাজ চলাচল করবে। এর বাইরে অন্য কোথাও থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। পর্যটকরা বলছেন, জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে। সেই ক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগের তেমন সুযোগ মিলবে না। আর শর্ট টাইমে যদি হয়, যাওয়া আসার সময়টা অনেকখানি চলে যাবে এবং বিভিন্ন যে সেরা দ্বীপ সহ বিভিন্ন জায়গায় ঘোরাটা একটু সমস্যা হয়ে যাবে। যতটুকু দেখা যায় আর কি, টাইমটা আরও বাড়ায় দিলে বেটার হয়। মানুষ কষ্ট করে টাকা পয়সা খরচ করে আসছে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে 6টি জাহাজ চলাচল করে কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে। তবে সেবারও পর্যটক কম হওয়ায় আশানুরূপ লাভ হয়নি দাবি ব্যবসায়ীদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। নির্বাচনের মাঠে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রার্থীকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাই জোটের পছন্দে প্রার্থীর প্রতীক নির্ধারণের পক্ষে বিএনপি। এদিকে জামায়াতের দাবি, বিগত সময়ে ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই আরপিও সংশোধন করা হয়েছে। সরকার যদি এই অবস্থান থেকে সরে যায় তাহলে নিরপেক্ষতা হারাবে বলেও মন্তব্য দলটির। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ 2025, যার 20 নং অনুচ্ছেদের সংশোধনীতে উল্লেখ করা হয়, নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটভুক্ত হলেও নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে।
আরপিও সংশোধনীতে বিপরীত অবস্থানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে জোটের ক্ষেত্রে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে নির্বাচনের মাঠে এগিয়ে রাখে। তাই জোটের পছন্দেই প্রতীক নির্ধারণ হবে। অজনপ্রিয় বা ছোট রাজনৈতিক দলগুলো জোটের প্রতীকে নির্বাচন করলে তা তাদের এগিয়ে রাখবে বলে দাবি বিএনপির। এখন যারা এর বিরোধিতা করছে তারাও একসময় জোটের প্রতীকে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠে ধানের শীষ মার্কা প্রতীক একটা বড় ফ্যাক্টর, এবং অতীতে যারাই নির্বাচন, এমনকি জামাতে ইসলামী যারা এখন বিরোধিতা করছে আমাদের, তারাও এই ধানের শীষ নিয়েই নির্বাচন করেছে একসময় প্রতিকূল পরিস্থিতি সামাল দেবার জন্যে। কিছু কিছু প্রার্থী অতটা সবল নয় বা অতটা জনপ্রিয় নয়, তাদের জনপ্রিয়তায় যতটুকু ঘাটতি আছে এই প্রতীক তাদের ঘাটতি পুষিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে জামাতের দাবি এতদিন ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই তা সংশোধন করা হয়েছে। সরকার যদি এই সংশোধন পরিবর্তন করে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং আরপিও সংশোধনকে মেনে নিয়েছি। আবার সরকার যদি সংশোধনী পাশ করার পরে আবার নতুন সিদ্ধান্ত যায়, তাহলে বোঝা যায় যে এই সরকার কোনো বিশেষ দলের ক্ষেত্রে একটা বিশেষ দলের চাপে পড়ে এটা করছে। তাহলে সরকার এখানে তার নিরপেক্ষতা হারাবে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। আরপিও সংশোধন ইস্যুতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়েছে দল দুটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়া, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এহসানুল হক মিলন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এহসানুল হক মিলন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। তিনি জানান, 30 অক্টোবর ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হলে জানতে পারেন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো উত্তর পাননি তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে তার এবং তার পরিবার সহ বিএনপি এবং ভিন্ন মতাদর্শী ব্যক্তির ওপর অমানবিক নির্যাতনের ইতিহাস সবাই জানে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কোন সংস্থা বা বিভাগের কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হবার আহ্বান জানান। গত 25 অক্টোবর 2025 তারিখে ব্যাংকক আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 46 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ নিয়ে চলতি বছরই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এসব জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। জানান, ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। এর পেছনে অনেকেই অর্থায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তাদের মূল উদ্দেশ্য নিজেদের অস্তিত্বের জানান দেয়া, পাশাপাশি ঢাকা মহানগরীতে জনমনে আতঙ্ক তৈরি করা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গণগ্রেফতার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আর যারা এখানে ইন্ধন দিচ্ছে, যারা তাদের সংগঠিত করছে, তারাও যে আমাদের নজরের মধ্যে নেই সেটা কিন্তু বলা যাবে না। আজকে 31 অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 100 কোটি টাকা পাচারের মামলা করেছে সিআইডি। সকালে নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। অনুসন্ধানে উঠে আসে জাহাঙ্গীর তার স্ত্রী কামরুন নাহার এবং ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন। এই 3 জন এবং তাদের প্রতিষ্ঠান স্কাইরি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে 2010 থেকে 2024 সালের মধ্যে প্রায় 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে। গেল বছরের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর ও তার স্ত্রী বর্তমানে অবস্থান করছেন ভার্জিনিয়ায়।
বিদেশে তাদের বিনিয়োগ বা সম্পদ কেনার কোনো সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সরবরাহ বাড়ায় বাজারে কমছে শীতের আগাম সবজির দাম, তবে বাড়তি পেঁয়াজ এবং ডিমের দাম। এছাড়া বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম আগের মতোই চড়া। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মাঝারি থেকে বড় আকারের ইলিশ। বাজারে স্বস্তি নিশ্চিতে তদারকির তাগিদ ক্রেতাদের। মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই বাজারে মিলছে ইলিশ। তবে নানা আকারের ইলিশের সরবরাহ থাকলেও কমেনি দাম। ১ কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এর বেশি ওজন হলে দাম নেওয়া হচ্ছে ৩০০০ টাকা। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ বাড়লেও ক্রেতার সংখ্যা কম। ইলিশ মাছ একটু দামই বেশি ভাই। আপনার ৮০০ গ্রাম ৯০০ গ্রাম মাছ বেশি ২২০০-২০০০ টাকা বেচতেছে। ১ কেজি মাছ ২৪০০ টাকা বেচতেছে। ক্রেতারা বলছেন চড়া দামের কারণে সাধারণের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। ২৫০ গ্রাম বা ২০০ গ্রাম ওজন হবে, ওটার কেজি ১০০০ টাকা। একেবারে উচ্চবিত্ত ছাড়া কেউ খেতে পারবে না। এদিকে কিছুটা স্বস্তি সবজির দামে। শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় বেগুন সহ বেশ কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। বেশিরভাগই ৫০ থেকে ৬০ টাকার মধ্যে মিলছে। গত সপ্তাহে আমি করছিলাম, তাতে থেকে ১০-২০ টাকা পার কেজি কম। এই সময় একটু বাজারের দাম একটু কম হওয়ার কথা, কিন্তু তুলনামূলক বেশি। রসুনের দাম কিছুটা কমে কেজি প্রতি ৮০ টাকা হলেও পেঁয়াজের ঝাঁজ বেড়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। ১০ টাকা দাম বাড়ছে বেশি। আগে বেচে ৮০ টাকা, ওনা বেচা লাগে ৯০ টাকা, কিন্তু কাস্টমার পাইতে আসে না। মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও একদিনের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে ৫ থেকে ৬ টাকা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের স্বর্ণ ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ৩২ লাখ টাকার ডাকাতির মামলার মূল হোতা মোহাম্মদ বিল্লাল হোসেন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। র্যাব ৪ এবং র্যাব ৮-এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে দারুস সালামের গাবতলী হাজী আহসানুল্লাহ মসজিদ মার্কেট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন ভিকটিম তার দোকানে যাওয়ার কিছুক্ষণ পরে কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাসায় প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে হাত পা বেঁধে আলমারির লকার ভেঙে নগদ ৩১,৫,০০০ টাকা এবং ১০৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় দারুস সালাম থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাই।